এতক্ষণ ধরে আমরা যে 14টা সেন্টেন্স করলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলোর মধ্য থেকে 100% তোমাদের পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। অর্থাৎ তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে এই 14টা নিয়মের মধ্য থেকেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের হাতে সময় খুবই কম, এই জন্য আমি তোমাদের গ্রামারে যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাতে একটি নাম্বারও মিস না যায় এজন্য আমি একটি ক্লাস প্রস্তুত করেছি। এখানে জাস্ট 13 থেকে 14টা সেন্টেন্স এক্সাম্পল রয়েছে। তোমাদের মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই 13টা নিয়মের মধ্যেই থাকবে, নিয়মের মধ্যেই পরীক্ষাতে দেয়। এখন আমরা কোনো রুলস ছাড়া, উইদাউট এনি রুলস, আমরা জাস্ট একটা প্রসেসে, একটা টেকনিকে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে থাকি। তোমরা জাস্ট ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটা নাম্বারও মিস হবে না, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ফুল মার্কস তুমি পাবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে শুরু করার আগে আমি একটু বেসিক কথাটা বলি। সিম্পল বাক্য বলতে একটা মাত্র বাক্য যেখানে একটি মাত্র ভার্ব থাকবে। সিম্পল বাক্য বলতে সেখানে একটি মাত্র ভার্ব থাকবে। কমপ্লেক্স কম্পাউন্ড বলতে সেই সিম্পল বাক্যটাকে তোমাকে দুইটা অংশ বানাতে হবে কানেক্টরস এর মাধ্যমে। কি বললাম? সিম্পল সেন্টেন্স বলতে সেখানে একটি বাক্যকে বোঝাচ্ছে, একটি ক্লজকে বোঝাচ্ছে যেখানে একটি মাত্র ভার্ব থাকবে। আর কমপ্লেক্স বলতে সেই সিম্পল সেন্টেন্সকে তোমাকে দুইটা অংশ বানাতে হবে। কিসের মাধ্যমে? কানেক্টরস এর মাধ্যমে। এখন আমি তোমাকে সহজ একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে আমি বললাম, তোমাকে একটা রুম দিলাম, সেই রুমটাকে বললাম যে দুইটা রুম তৈরি করতে। তখন তুমি কি করবে? সেই রুমে সিম্পলি মাঝখানে একটা পার্টিশন দিবে। রুম একটা অংশ কয়টা হয়ে যাবে? কক্ষ কয়টা হয়ে যাবে? দুইটা। তো আমরা এই মাঝখানে যে পার্টিশনটা দিচ্ছি সেটাই হচ্ছে মূলত কানেক্টরস। তো আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে আমাদেরকে? তিনটা। এক নম্বর হচ্ছে তোমাকে কানেক্টরস ইউজ করতে হবে। প্রথম কাজ কি? কানেক্টরস। প্রথম কাজ কি? কানেক্টরস। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব, তারপরে ভার্ব। তাহলে কি কি? কানেক্টরস, সাবজেক্ট, ভার্ব। এই তিনটা প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে। কানেক্টরস, সাবজেক্ট, ভার্ব। এখন দেখো খুব সিম্পলি প্রসেস একটা প্রসেস দিয়ে আমরা সবগুলো এখন সমাধান করব। দেখো প্রথম সিম্পল বাক্যটা কি বলেছে দেখো, ইন 1815 নেপোলিয়ন became the ruler of France। 1815 সালে নেপোলিয়ন হয়েছিল রুলার, শাসক হয়েছিল। কিসের? ফ্রান্সের শাসক হয়েছিল। এটা একটা সিম্পল বাক্য, এখানে একটি মাত্র কি আছে? ভার্ব আছে। তাহলে তোমাকে এটাকে কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ অর্থ ঠিক রেখে অংশ দুইটা করতে হবে। তাহলে দেখো এই সিম্পল বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। মনে রাখবে, সিম্পল বাক্য দিয়ে যদি সময়, ঘটনা বুঝায়, সিম্পল বাক্য দিয়ে যদি সময়, ঘটনা বুঝায়, তাহলে কানেক্টরস হিসেবে, পার্টিশন হিসেবে তোমাকে ওয়েন আনতে হবে। কি আনতে হবে? ওয়েন। তাহলে তোমার যেহেতু তিনটা কাজ, তো প্রথমে তোমাকে কি আনতে হবে? কানেক্টরস। তো যেহেতু এই বাক্যটা দিয়ে একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে তুমি কি নিয়ে আসবে? ওয়েন। ওকে, ওয়েন আনলাম। এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট। এরপরে কি? সাবজেক্ট। এখন দেখো এখানে তোমাকে একটা শাল দিয়েছে, তাহলে শালের প্রোনাউন হিসেবে আমরা কি সাবজেক্ট ব্যবহার করব? ইট। যদি কোনো একটা সময় দেয় সেই সময়ের প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব সাবজেক্ট হিসেবে? ইট। ওয়েন, ইট। ওকে, এখন তুমি সাবজেক্টও লিখছো, এরপরে ভার্ব। যেহেতু একটা শাল বোঝাচ্ছে, শাল বোঝালে এখানে আমরা বি ভার্ব ইউজ করব। একটা শালকে বোঝাচ্ছে, যেহেতু এখানে আমরা কি ব্যবহার করব? বি ভার্ব ব্যবহার করব। একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে যেহেতু এই বাক্যটার মূল ভার্ব কি? বিকেম। তাহলে মূল ভার্বটা কি প্রেজেন্টে নাকি পাস্টে আছে? ফার্স্টে আছে। তাহলে তুমি এখানে বি ভার্ব ইউজ করবে ইজ নাকি ওয়াজ? অবশ্যই ওয়াজ ব্যবহার করবে। when it was, when it was 1815, 1815, when it was 1815। তাহলে তোমার তিনটা কাজ কিন্তু শেষ। তুমি পার্টিশন ইউজ করেছো, এখানে কানেক্টরস ইউজ করেছো, সাবজেক্ট, ভার্ব। তারপরে এখন তুমি সব বসিয়ে দিবে। when it was 1815, তারপরে নেপোলিয়ন became the ruler of France, বাকি অংশ বসিয়ে দিবে। বুঝতে পেরেছো? আর এটা যদি তুমি কম্পাউন্ড করতে চাও, জাস্ট কি করবে? it was 1815, এই কমাটা তুলে এখানে and ইউজ করবে। and ব্যবহার করে এটা মূল ক্লজে তোমার কোনো কাজ নাই, এই পুরো বাক্যটা তুমি বসিয়ে দিবে। it was 1815 and Napoleon became the ruler of France। বুঝতে পেরেছো? এই সেম প্রক্রিয়ায় আমরা বাকি সবগুলো করব।
ওকে, আমরা জাস্ট কমপ্লেক্সটা করব, তুমি কম্পাউন্ডটা ইজিলি বুঝে যাবে। দেখো তারপরে বাক্যটা, গোয়িং টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রাম্য মেলায় গিয়ে উই এনজয় দ্য শো, আমরা শোটা কি করলাম, উপভোগ করেছিলাম। তাহলে এটা একটা ঘটনা, এটা একটা জাস্ট একটা ঘটনা। ঘটনা হলে সেখানে আমাদের কানেক্টরস হিসেবে বা পার্টিশন হিসেবে কি ব্যবহার করব, ওয়েন। মনে রাখবে কোন বাক্য দিয়ে যদি সময় ঘটনা বোঝায় তাহলে কানেক্টরস হিসেবে কমপ্লেক্স করার সময় আমরা ওয়েন ব্যবহার করব। তাহলে এখানে কি লিখবো, প্রথমে ওয়েন। ওকে, তাহলে তোমার কি তিনটা কাজের মধ্যে একটা কাজ তুমি করছো। এরপর সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে আছে উই, তুমি এখানে উই ব্যবহার করবে, when we। তারপরে দেখো তোমাকে কি বলেছে, ভার্ব ব্যবহার করতে বলেছে। এখানে কিন্তু তোমাকে ভার্ব দিয়ে দিয়েছে গোয়িং, এটা নাউন অবস্থায় আছে। সো গোয়িংটাকে তোমাকে এখন ভার্ব বানাতে হবে। এখন তুমি এটাকে প্রেজেন্ট করবে নাকি পাস্ট করবে, তাহলে মূল ভার্বটা কিসে আছে দেখো, এনজয়েড। মূল ভার্বটা যেহেতু পাস্টে আছে সেজন্য তোমাকে এই গোয়িংটাকে, এই গো ভার্বটাকে ফার্স্টে করতে হবে, when we went, যখন আমরা গিয়েছিলাম। বাস, তোমার তিনটা কাজ শেষ। এখন তুমি সব বসিয়ে দিবে, when we went to the village fair, to the village fair, কমা দিয়ে পরে মূল বাক্যর অংশটা তুমি বসিয়ে দেবে, we enjoyed the show, এটা পুরাটা বসিয়ে দিবে। এখন কম্পাউন্ড করো, we went to the village fair, কম্পাউন্ডে তো when হবে না, whenটা তো কমপ্লেক্স এর কানেক্টরস। কম্পাউন্ডে কি করবে, we went to the village fair, এই কমাটা তুলে এখানে and ব্যবহার করবে, and we enjoyed the show। বোঝা গেছে? প্রসেস কিন্তু একটা, প্রসেস একটা, জাস্ট এখানে কিছু কানেক্টরস চেঞ্জ হচ্ছে। ওকে, দেখো একটু চিন্তা করো তো, বিং লেট হি মিস দ্য ক্লাস, সে ক্লাস মিস করলো কি জন্য, দেরি হওয়ায়। তাহলে এই বাক্যটা কি সময় বোঝাচ্ছে না কারণ বোঝাচ্ছে? এটা একটা কারণ, সে ক্লাস কেন মিস করলো, দেরি হওয়ার কারণে সে মিস করলো। তাহলে কারণ বুঝালে, বাক্যটা দিয়ে কারণ বুঝালে তোমাকে কি ব্যবহার করতে হবে, কানেক্টরস অ্যাজ। তাহলে তুমি প্রথম কাজ যেটা, অ্যাজ বসিয়ে দিবে, যেহেতু প্রথম কন্ডিশন তোমার কানেক্টরস বসাতে হবে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে, হি। ওকে, এরপরে ভার্বের কাজ, ভার্ব কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখো বি ভার্ব দেওয়া আছে, বিং, বিং লেট। এই বিংটা, বিং মানে হচ্ছে এখানে বি ভার্ব তোমাকে ইউজ করতে হবে। বি ভার্ব বলতে এম ইজ আর, ওয়াজ ওয়্যার। এখন এখানে তুমি কি ইজ বসাবে নাকি ওয়াজ বসাবে, এটা ডিপেন্ড করবে মূল ভার্বটা কিসে আছে। দেখো মিসড, এটা পাস্টে আছে, তাহলে তুমি এখানে অ্যাজ হি ওয়াজ ইউজ করবে, অ্যাজ হি ওয়াজ লেট, যেহেতু সে দেরি করেছিল, হি মিসড দ্য ক্লাস। ওকে, সিম্পল, জাস্ট পরের অংশ বসিয়ে দিব। মূল ক্লজ যেটা, মূল বাক্য যেটা, এখানে আমার কোনো কাজ নাই, এটা বসিয়ে দিব। এখন তুমি যদি এটা কম্পাউন্ড করতে যাও, সিম্পল কি করবা, হি ওয়াজ লেট, এস যখন লিখবে না তখন এসটা বড় হাতে লিখবে, এটা জানো। হি ওয়াজ লেট, কমা তুলে এখানে এন্ড দিবে, হি ওয়াজ লেট এন্ড হি মিসড দ্য ক্লাস। বুঝতে পারছো? দেখো প্রসেস একটা, একটা প্রসেসেই করছি, সবগুলো একই নিয়মে কিন্তু করতেছি। ওকে, তারপর 4 নম্বর দেখো, হ্যাভিং ইনাফ টাইম হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা একটা কারণমূলক বাক্য, এজন্য আমি এখানে কানেক্টরস হিসেবে অ্যাজ ব্যবহার করব, অ্যাজ। ওকে, তারপর সাবজেক্ট কি, শি আছে এখানে, অ্যাজ শি। এরপর তোমার ভার্বের কাজ, এখানে দেখো হ্যাভিং আছে, যেহেতু হ্যাভিংটাকে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব, যে এখানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড ব্যবহার করতে হবে। তো এখানে মূল ভার্বটা কিসে আছে দেখো, কমপ্লিটেড, ফার্স্ট আছে, এজন্য তুমি এখানে কি ব্যবহার করবে, হ্যাড। as she had enough time বাকিগুলো বসে দিবে, ঠিক আছে। as she had enough time, যেহেতু তার যথেষ্ট সময় ছিল, সে কাজটি সম্পূর্ণ করলো। আর কম্পাউন্ড কি হবে, she had enough time and she completed the work, সে কাজটি শেষ করলো। আশা করি বুঝতে পেরেছো, একেবারে সেম প্রসেসে আমরা কিন্তু বিষয়গুলো করছি। ওকে, তারপরে 5 নম্বরটা দেখো, সিম্পল বাক্য, by applying the rules properly we can solve the problem, মানে আমরা নিয়মগুলো যথাযথভাবে অ্যাপ্লাই করার পরে, প্রয়োগ করার পরে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। এটা কি ধরনের বাক্য বলতো, এটা হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য। তুমি যদি এটা সমাধান করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, রুলস অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি সমাধান করতে চাও তাহলে কি করতে হবে, যদি, অর্থাৎ কন্ডিশন আসছে এখানে, সমাধান করার জন্য কন্ডিশন হচ্ছে কি, রুলস অ্যাপ্লাই করা।
তাহলে কন্ডিশনাল বাক্যে আমরা কোন কানেক্টরস আনবো? ইফ। ইফ তাহলে সময় ঘটনা when, কারণ হলে as, আর কন্ডিশন হলে if। তাহলে প্রথমে তোমার কাজ কি? কানেক্টরস বসানো, বসালাম ইফ। এরপর সাবজেক্ট কি? সাবজেক্ট আছে এখানে we, তুমি we বসিয়ে দাও। এরপরে ভার্বের কাজ, তোমার এখানে অ্যাপ্লাইং, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটাকে তুমি ভার্ব তৈরি করো। এখন এটা প্রেজেন্ট করবে না, পাস্ট করবা, যেহেতু এটা ফিউচারে আছে এই জন্য তুমি এখানে প্রেজেন্ট করে দিবে। ইফ উই অ্যাপ্লাই, if we apply the rules properly, বাস বাকি অংশ বসিয়ে দিবে। if we apply the rules properly, যদি আমরা নিয়মগুলো যথাযথভাবে কি করি? প্রয়োগ করি, we can solve the problem, আমরা সমস্যার সমাধান করতে পারবো। এটা যদি তুমি এখন কম্পাউন্ড করতে চাও সেম ভাবে করবে, we apply the rules properly and can solve the problem, and এর পরে সাবজেক্টটা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। ওকে, কি লিখবে? we apply the rules properly and can solve the problem, we apply the rules properly and we can solve the problem। তাহলে কি বলবো? we apply the rules properly, আমরা প্রয়োগ করি, যথাযথভাবে নিয়মগুলো প্রয়োগ করি এবং আমরা সমস্যা সমাধান করতে পারি বা সমস্যা সমাধান করতে পারবো। ওকে, এরপর দেখো নাম্বার 6, without practicing regularly a student cannot gain skill। উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি, নিয়মিত অনুশীলন ছাড়া একজন ছাত্র কি করতে পারে না? দক্ষতা অর্জন করতে পারে না। এটাও কিন্তু একটা কন্ডিশনাল বাক্য, কিন্তু এটা নেগেটিভ কন্ডিশন। মানে তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর যদি তুমি যদি প্র্যাকটিস না করো, এই উইদাউট থাকলে মনে করবে এটা নেগেটিভ কন্ডিশনের বাক্য। ওকে, তখন তুমি ইফ না বসিয়ে এটা নেগেটিভ বিষয়টা কি হবে? আনলেস কি বসাবে? অথবা তুমি ইফ, ডু নট বা ডাজ নট ইউজ করতে পারো, বাট আমরা সেফ এর জন্য কি ইউজ করব? আনলেস। যদি উইদাউট থাকে তাহলে মনে করবে এটা কন্ডিশনালের নেগেটিভ। ওকে, এখন আমরা এখানে কি ইউজ করব? পার্টিশন হিসেবে বা কানেক্টর হিসেবে কি ব্যবহার করব? আনলেস। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট কি? আ স্টুডেন্ট, আনলেস আ স্টুডেন্ট। তারপরে ভার্ব কি আছে? প্র্যাকটিসিং, এটাকে আমরা ভার্ব তৈরি করব। এখন এখানে যেহেতু ফিউচার আছে আমি এটা প্রেজেন্টে করব, প্র্যাকটিস। আনলেস আ স্টুডেন্ট প্র্যাকটিস, যদি না একজন ছাত্র অনুশীলন করে রেগুলারলি, বাকি অংশ বলতে, বাকি অংশ বলতে এই স্টুডেন্টটা এখানে আমরা হি ইউজ করব। প্রথমে যেহেতু একবার নাউন ইউজ করে ফেলেছো, এটার পরে প্রোনাউন ইউজ করবে, দুইবার নাউন ইউজ না করে। ওকে, আ স্টুডেন্ট, আনলেস আ স্টুডেন্ট প্র্যাকটিস রেগুলারলি হি ক্যান নট গেইন স্কিল, যদি না একজন ছাত্র নিয়মিত অনুশীলন করে সে কি করতে পারবে না? দক্ষতা অর্জন করতে পারবে না। এটা যদি তুমি এখন কি করতে চাও? কম্পাউন্ড করতে চাও, তখন কি লিখবা? আ স্টুডেন্ট শুড, এখানে আমরা একটা শুড ইউজ করব অর্থটা ঠিক রাখার জন্য অক্সিলারি হিসেবে, ঠিক আছে? আ স্টুডেন্ট শুড প্র্যাকটিস রেগুলারলি, আ স্টুডেন্ট শুড, একজন ছাত্রের উচিত প্র্যাকটিস অনুশীলন করা রেগুলারলি, নিয়মিত। তারপরে অর কি করব? অর না হয় সে দক্ষতা অর্জন করতে পারবে না, অর বা আদারওয়াইজ ইউজ করতে হবে। অর্থাৎ নেগেটিভ শব্দে কম্পাউন্ডের ক্ষেত্রে অর বা আদারওয়াইজ ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, দেখো আ স্টুডেন্ট, আনলেস তো আর হবে না কম্পাউন্ডে, কারণ আনলেস এটা হচ্ছে কমপ্লেক্সের। তাহলে আ স্টুডেন্ট, এটা ক্যাপিটাল লেটার দিবে কম্পাউন্ড করার সময়। আ স্টুডেন্ট শুড প্র্যাকটিস, শুড না দিলে অর্থটা, বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক হবে, বাট এটা অর্থগত দিক দিয়ে একটু মানাবে না। অর্থগতভাবে ঠিক রাখার জন্য এখানে একটা শুড ব্যবহার করলাম। ওকে, আ স্টুডেন্ট শুড প্র্যাকটিস রেগুলারলি, একজন ছাত্রের উচিত নিয়মিত অনুশীলন করা। অর বা আদারওয়াইজ, কমাটা তুলে অর বা আদারওয়াইজ ইউজ করবে, যে কোনো একটা। অর না হয়, অথবা আদারওয়াইজ হি ক্যান নট গেইন স্কিল, না হয় সে দক্ষতা অর্জন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপর নাম্বার 7 দেখো, in spite of having many obstacles he continued his journey। in spite of having, থাকা সত্ত্বেও, অনেক বাধা থাকা সত্ত্বেও সে তার জার্নি, তার যাত্রা কি করেছিল? কন্টিনিউ করেছিল, নিয়মিত চালিয়ে গিয়েছিল। এখন তুমি এটা কমপ্লেক্স করতে হবে। এটা কি ধরনের বাক্য বলতো? যদি ইনস্পায়ার্ড অফ যদি দেখো, ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট,
এগুলো যদি দেখো তাহলে মনে করতে হবে এটা বিপরীতধর্মী বাক্য। দেখো তার অনেক সমস্যা ছিল কিন্তু সে তার জার্নি কন্টিনিউ করেছিল, তাহলে সমস্যা ছিল এটা নেগেটিভ কথা, নেগেটিভ বিষয়, কিন্তু সে কন্টিনিউ তার জার্নি চালিয়ে গিয়েছিল, এটা পজিটিভ। আমার অনেক টাকা ছিল কিন্তু আমি খরচ করতে পারিনি, আমার অনেক টাকা ছিল পজিটিভ, কিন্তু আমি খরচ করতে পারিনি, এটা নেগেটিভ। এটাকে বলা হয় বিপরীতধর্মী, অর্থাৎ একটা পজিটিভ কথা আর একটা নেগেটিভ কথা, এটাকে বলা হয় বিপরীতধর্মী বাক্য। ঠিক আছে, ওকে। সিম্পলে যদি তুমি ইন্সপায়ার্ড অফ বা ডেসপাইট দেখো তাহলে মনে করতে হবে এটা বিপরীতধর্মী বাক্য। তাহলে এখানে তুমি কানেক্টরস হিসেবে কি ব্যবহার করবে? দো, দো বা অলদো, দো বা অলদো, আমি দো ব্যবহার করলাম। এরপর সাবজেক্ট কি? হি। এরপর তোমার ভার্বের কাজ, ভার্ব কি বসাবে? হ্যাভিং, এখানে ভার্ব আছে হ্যাভিং, হ্যাভিংটাকে তোমাকে হ্যাভ হ্যাজ হ্যাড করতে হবে। তাহলে এখানে যেহেতু মূল ভার্বটা কিন্তু পাস্টে আছে কন্টিনিউড, তাহলে তোমাকে এখানে হ্যাড ইউজ করতে হবে। Though he had many obstacles, কমা বাকি সব বসিয়ে দিবে। আর যেটা এটা কম্পাউন্ড করো কি করবা? He had many obstacles, কমা তুলে but বাকি অংশ বসাবে আর কি। ঠিক আছে, he had many obstacles, তার অনেক বাধা ছিল, বাট কিন্তু সে তার যাত্রা নিয়মিত চালিয়ে গিয়েছিল, কন্টিনিউ করেছিল। আশা করি বুঝতে পেরেছো। এরপর নাম্বার 8 দেখো, we should work together to maintain peace in the society. We should work, আমাদের কাজ করা উচিত, together একসাথে, to maintain peace মানে শান্তি রক্ষা করতে, শান্তি বজায় রাখতে, ইন দ্য সোসাইটি সমাজের মধ্যে। একটা জিনিস খেয়াল করো, আমরা 7 পর্যন্ত যতগুলা করলাম সেখানে কিন্তু তোমাকে এক্সট্রা একটা অংশ দিয়ে দিয়েছে, একটা ফ্রেজ দিয়ে দিয়েছে, ওকে, সেখানে তুমি তৈরি করেছো, কিন্তু এখানে এক্সট্রা অংশ কিন্তু নাই। মানে তুমি বুঝো নাই, আমি একটু দেখাই। এখানে দেখো, in spite of having many obstacles, এটা একটা এক্সট্রা অংশ, without practicing regularly এক্সট্রা অংশ, by applying the rules properly, having enough time, being late, going to the place fair in 1815, সবগুলোতে কিন্তু তোমার একটা এক্সট্রা অংশ দিয়ে দিয়েছে, কিন্তু নাম্বার 8 এসে তোমার কি সেই এক্সট্রা অংশটা আছে? এক্সট্রা অংশটা নাই। এখন এটা কি ধরনের বাক্য দেখো, we should work together to maintain, দেখো ওখানে আইএনজি অবস্থা ছিল, এখানে ইনফিনিটিভ অবস্থাতে আছে, অর্থাৎ এই ইনফিনিটিভ ভার্বটাকে তোমাকে মূল ভার্ব বানাতে হবে। ওকে, এটা কিন্তু এখন ভার্বে নাই, এটা ইনফিনিটিভে আছে, এটাকে তোমাকে ভার্ব বানাতে হবে। তাহলে দেখো, উই শুড ওয়ার্ক টুগেদার, তুমি এটা লিখে ফেলবে আগে, উই, এটা আমার মূল ভার্ব, মূল সেন্টেন্স, উই শুড ওয়ার্ক টুগেদার, উই শুড ওয়ার্ক টুগেদার, আমরা এতটুকু লিখে ফেললাম, উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা উচিত। এখন এই টু এর জায়গায় লিখবে, এটা যেহেতু উদ্দেশ্যমূলক বাক্য, আমাদের এখানে কানেক্টর সো দ্যাট ব্যবহার করতে হবে, সো দ্যাট। তাহলে টু এর জায়গায় আমি কি আনবো কানেক্টর হিসেবে? সো দ্যাট। আমাদের কয়টা কাজ করতে হবে? 3টা কাজ, কানেক্টর, সাবজেক্ট, ভার্ব। আমি সো দ্যাট কোথায় বসাবো? টু এর জায়গায় সো দ্যাট বসাবো। ওকে, এরপর তোমার কি কানেক্টরস এর পরে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? উই, সো দ্যাট উই। এরপরে তোমার অর্থ ঠিক রাখার জন্য আমাদের ক্যান কুড ইউজ করতে হবে। এখানে কি ব্যবহার করতে হবে? ক্যান কুড, সাবজেক্টের পরে অবশ্যই ক্যান কুড ইউজ করতে হবে। ক্যান কুড ইউজ করার মাধ্যমে আমরা টুটা তুলে দিব। তাহলে এখানে আমরা ক্যান করবো না, টু যেহেতু এটা ফিউচার আছে, আমরা এখানে ক্যান ইউজ করব। ঠিক আছে, ভার্বটা যদি মেইন ভার্বটা যদি ফার্স্ট থাকে কুড, আর যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে ক্যান, আর পারফেক্ট থাকলো ক্যান। তো সো দ্যাট উই ক্যান, এরপর ভার্বটা লিখে দাও মেইনটেইন, so that we can maintain peace in the society, peace in the society, বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও তাহলে কিভাবে করবা? we should work together and thus, এখানে কি লিখবো? and thus কম্পাউন্ডে, এবং এইভাবে and thus we can maintain peace in the society. ওকে, কি লিখবা কম্পাউন্ডে? we should work together and thus, এবং এইভাবে we can maintain peace in the society. আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো নাম্বার 9 এ।
দ্য গেম ওয়াজ টু এক্সাইটিং টু ইগনোর, মানে এটা এতই আনন্দের যে এটাকে ইগনোর করা যায় না, এড়িয়ে চলা যায় না। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে দেখো টু টু দুইবার আছে, তো আমরা এখানে সো দ্যাটটাকেও একটু আলাদা করে ভেঙে লিখবো। এখানে আমাদের পার্টিশন কি, এটা একটা ফলাফল, ফলাফল টাইপের বাক্য, এটা দিয়ে একটা ফলাফল বোঝাচ্ছে। দেখো দ্য গেম ওয়াজ, এই টু এর জায়গায় লিখবে সো, এখানে অ্যাডজেক্টিভ যেটা আছে এটা লিখে ফেলো এক্সাইটিং, তাহলে কি লিখবা, দ্য গেম ওয়াজ সো এক্সাইটিং, এই টু এর জায়গায় লিখবে যে কি দ্যাট, দ্য গেম ওয়াজ সো এক্সাইটিং দ্যাট, খেলা এতই উত্তেজিতকর ছিল, আনন্দিত ছিল যে, তারপর সাবজেক্ট, এটা কিন্তু কানেক্টরস এর কাজ করেছো, সো দ্যাট, ওকে কানেক্টরের কাজ করেছো। এখন সাবজেক্ট কি, এখন আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট কি, সাবজেক্ট আসলে খেলাটা কাদের কাছে আনন্দের এবং কারা এটা ইগনোর করতে পারবে না, নিশ্চয়ই আমরা বা উই বা পিপল, সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। তো দ্য গেম ওয়াজ সো এক্সাইটিং, খেলাটি এতই আনন্দের ছিল দ্যাট যে, উই, এখন অবশ্যই তোমাকে ক্যান কুড আনতে হবে, এই সো দ্যাট যেহেতু আনবে তখন ক্যান কুড অবশ্যই আনতে হবে, এখানে ক্যান আনবো না কুড আনবো, কুড আনতে হবে, কারণ এখানে মূল ভার্বটা কিন্তু ফার্স্টে আছে, ওকে। তো আমি এখানে কুড ইউজ করব, এবং এই টু টু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেহেতু আমাদের এখানে টু টু নাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে একটা নট বসাতে হবে, could not, তাহলে কি লিখবো, the game was so exciting that we could not ignore, আমরা এটা এড়াতে পারিনি, ঠিক আছে। ওকে, এখন এটাকে যদি তোমাকে কম্পাউন্ড করতে পারে কি করবা, the game was exciting and we could not ignore, the game was exciting and we could not ignore, আমরা কি করতে পারি নাই, এটাকে অ্যাভয়েড করতে পারি নাই, ইগনোর করতে পারি নাই বা এড়িয়ে চলতে পারি নাই, ওকে। এরপর 10 নম্বরটা দেখো, নিউজ পেপার ওয়ার ফার্স্ট প্রিন্টেড ইন ইউরোপ, এটা একটা জায়গার, একটা দেশের নাম বোঝাচ্ছে, কোন একটা স্থানের নাম বোঝালে সেখানে আমরা কানেক্টরস হিসেবে ওয়ার ব্যবহার করব। তাহলে ইউরোপ হচ্ছে একটা জায়গা, ঠিক কিনা, ইউরোপ কি একটা স্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে ইউরোপ, ইউরোপ ইজ এ প্লেস, ইজ আ প্লেস, ইউরোপ হচ্ছে একটা জায়গা, ওয়ার, ওয়ার যেখানে, where যেখানে newspaper were first printed, where newspapers were first printed, first printed, so Europe is a place where newspaper were first printed, ইউরোপ হচ্ছে একটা জায়গা যেখানে নিউজপেপার প্রথম কি হয়েছিল, ছাপানো হয়েছিল। তাহলে এটা হলো আমাদের কোনো যদি এভাবে আসে তাহলে আমরা ওয়্যার ইউজ করব, যদি এভাবে দেয় যে মিস্টার আকাশ ওয়াজ বর্ন ইন কুষ্টিয়া, তাহলে কুষ্টিয়া ইজ এ প্লেস ওয়্যার মিস্টার আকাশ ওয়াজ বর্ন, তাহলে এভাবে করে আমরা বাক্যগুলো তৈরি করব, ইউরোপ ইজ এ প্লেস ওয়্যার নিউজপেপার ওয়্যার ফার্স্ট প্রিন্টেড, এটা যদি কম্পাউন্ড করে কিভাবে করব, ইউরোপ ইজ এ প্লেস এন্ড নিউজপেপার ওয়্যার ফার্স্ট প্রিন্টেড দেয়ার, একটা দেয়ার ইউজ করলে করতে পারি বাক্যর সৌন্দর্য বজায় রাখার জন্য। ওকে, we are about to finish, এগুলো সব একই বিষয়। দেখো, an honest man easily wins people's trust, মানে একজন সৎ ব্যক্তি সহজে মানুষের হৃদয় বা সহজে মানুষের বিশ্বাস জয় করে, ঠিক আছে। এখন তোমার কোন বাক্য দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোন বাক্য দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে কানেক্টরস হিসেবে আমরা ব্যবহার করব হু, আর কোন বাক্য দিয়ে যদি কোনো বিষয় বা বস্তুকে বোঝায় বা প্রাণীকে বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উইচ, ঠিক আছে। তাহলে দেখো, an honest man easily wins people's trust, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে দেখো an honest man, এটা করার নিয়ম কি, এখানে যে নাউনটা আছে সেটাকে আলাদা করব, an honest অ্যাডজেক্টিভটা আছে, অর্থাৎ নাউনের আগে যে অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আলাদা করব। তাহলে a man, তুমি কি লিখবে, a man, এখানে অ্যান ছিল, এখানে এ কেন হয়ে গেল, কারণ এখানে অনেস্টের জন্য অ্যান হয়েছিল, তুমি যখন অনেস্টটা সরাই ফেলছো আলাদা করছো তখন আ ম্যান,
যে সৎ, আ ম্যান, এখন তুমি এখানে কানেক্টরস আনবে, হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট easily wins people's trust. কি লিখলাম? এ ম্যান, একজন ব্যক্তি যে সৎ, সহজে কি করে? অন্যের হৃদয় জয় করে। বুঝতে পারছো? আর যদি কম্পাউন্ড করতে চাও, আ ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ইজিলি উইন্স পিপলস ট্রাস্ট। এবার করে একটা ক্যান বসাতে পারো, তাহলে কম্পাউন্ড কি লিখবা? এ ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ইজিলি উইন্স পিপলস ট্রাস্ট, এবং সহজে মানুষের বিশ্বাস অর্জন করে বা জয় করে। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো, ইউথ ইজ দ্য মোস্ট এনার্জেটিক স্টেজ অফ লাইফ। তাহলে এটাও একটা বিষয়কে বোঝাচ্ছে, ইউথ সময়টাকে বোঝাচ্ছে, যুবক সময়টাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? উইচ। তাহলে তুমি এখানে দেখো, এখানে এখানে দেখো, স্টেজটা নাউন, এনার্জেটিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তুমি কি করবে? নাউনটাকে আলাদা করবে, অ্যাডজেক্টিভটাকে আলাদা করবে। তাহলে লেখো, ইউথ ইজ দ্য stage of life. Youth is the stage of life. Youth, যুবক সময়টা হচ্ছে একটা স্টেজ, ক্ষেত্র, অফ লাইফ, জীবনের। which is, যেটা, which is the most energetic, which is the most energetic, যেটা খুবই প্রাণবন্ত, যেটা খুবই শক্তিশালী। ঠিক আছে? তাহলে কি লিখলাম? ইউথ ইজ দ্য স্টেজ অফ লাইফ হুইচ ইজ দ্য মোস্ট এনার্জেটিক। বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে নাউনকে আলাদা করলাম, অ্যাডজেক্টিভটাকে আলাদা করলাম। এটা যদি এখন তুমি কম্পাউন্ড করতে চাই, কি করবা? ইউথ ইজ দ্য স্টেজ অফ লাইফ অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট এনার্জেটিক, এটা খুবই প্রাণবন্ত বা এটা খুবই তোমার শক্তিশালী। ঠিক আছে? এরপরটা দেখো, এটাও সেম। দেখো কি বলেছে এখানে, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। এখানে অ্যানিমালটা হচ্ছে নাউন আর ফেইথফুলটা অ্যাডজেক্টিভ। তো তুমি নাউনকে আলাদা করবা আর অ্যাডজেক্টিভকে আলাদা করবা। যেহেতু এটা একটা প্রাণীকে বোঝাচ্ছে, তুমি কানেক্টরস হিসেবে হুইচ ব্যবহার করতে হবে। তাহলে দ্য ডগ ইজ আ অ্যান হবে এখানে, যেহেতু অ্যানিমাল লিখবে আগে। দ্য ডগ ইজ অ্যান অ্যানিমাল, কুকুর হচ্ছে একটা প্রাণী। which is faithful, faithful. The dog is an animal which is faithful. কুকুর হচ্ছে একটা প্রাণী যেটা খুবই বিশ্বস্ত। Last and final one, Rahim is a clever boy. Same. Rahim is a clever boy, কিভাবে লিখবা? এখানে বয়টা নাউন, ক্লেভারটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে লিখবা, Rahim is a boy who is clever. Rahim is a boy who is clever. কম্পাউন্ড করলে কি করবা? Rahim is a boy and he is clever. ওকে, দ্যাটস অল। এতক্ষণ ধরে আমরা যে 14টা সেন্টেন্স করলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর মধ্য থেকে 100% তোমাদের পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। অর্থাৎ তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসলে এই 14টা নিয়মের মধ্য থেকেই থাকবে। আমি এখন যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করালাম এগুলোর মধ্যে থেকেই থাকবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। আসসালামু আলাইকুম।